আমরা যে পেজটা ডিজাইন করতেছিলাম ওই পেজটা ওপেন করি। কোন পেজটা জানি ডিজাইন করতেছিলাম? হোম পেজ, রাইট? এটা এডিটে যাই। টেমপ্লেট কি জিনিস সেটা তো বোঝানো শেষ, রাইট? জি ভাই, টেমপ্লেট তো শেষ। হ্যাঁ, টেমপ্লেট কি, এগুলা কি, টোটাল জিনিসটা বোঝানো শেষ। আপনারা যারা অ্যাসাইনমেন্ট করেননি তারা এখনো এই এলিমেন্টরের এই জিনিসগুলা নিয়ে কনফিউশনে আছেন, আমি জানি সেটা। এবার কমপ্লিট করেননি সেটার জন্য তো আর আমি দায়ী না, রাইট? সো এখন আপনি না বুঝলে তো আর কিছু করার নেই। যারা করছেন তাদেরকে বলতেছি, দেখেন আমি আগের এগুলা রিমুভ করে দিলাম। এখানে আমি একটা রো নিলাম, এই রো এডিট এই জিনিসগুলো আমি কিন্তু বুঝিয়েছি আগের ক্লাসে, রাইট? ব্যাকগ্রাউন্ড কি জিনিস, কালার কি জিনিস, কলাম কি, রো কি, আমি বুঝিয়েছি। এবং এই দিক দিয়ে কি থাকে, লেআউটে কি থাকে, স্টাইলে কি থাকে, অ্যাডভান্সে কি থাকে, আমি সব বুঝিয়েছি। জাস্ট একটু ব্রেন কাটে কাজ করলেই এনাফ। দেখেন আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং। আমরা স্টাইল পুরোটা শেষ করছিলাম, রাইট? আমরা যদি স্টাইলের এদিক দিয়ে দেখি অন্য অন্য জিনিসের মতোই আমরা আমি কিন্তু রোড স্টাইল দেখতেছি। ওকে, রোড স্টাইলে প্রথমে কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে। আমি যদি এখানে যাই ক্লাসিক, আমি এখানে কালার দিতে পারবো ব্যাকগ্রাউন্ডের, এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো, এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, লাইক দুইটা কালারের কম্বিনেশন হয় ওটাকে গ্রেডিয়েন্ট বলে। দেখেন দুইটা কালার, উপরে এই কালারটা নিচে এবং নিচে এই কালারটা নিচে, হ্যাঁ, এটা গ্রেডিয়েন্ট। এখানে ভিডিও দিতে পারবেন, এখানে স্লাইড শ্যাডো দিতে পারবেন, যেটা স্লাইড করবে ব্যাকগ্রাউন্ড। সো আমি নর্মালি তাকে ক্লাসিকে কালার দিয়েছি, আমি চাইলে সেখানে ইমেজ দিতে পারি। দেখেন নিচে অপশন কি, চুজ ইমেজ, ইমেজ। আমি সাপোজ মনে করেন এখানে এই ইমেজটা ইউজ করি, ইউজ করলাম। আমার এইটা কিন্তু আমি দেখতে পারবো না, আমি যদি আপডেট করি, এই যে আঁকা জাকা শুরু করে দিছে রে। এগুলো করবেন না, এই যে ডিসপ্লেতে একটা রেড দাগ চলে আসছে, দেখেন আমি এখানে দেখতে পাচ্ছি না কেন বলেন তো, কেউ একজন বলতে পারবেন? আমি তো স্যার এর মাঝে কন্টেন্ট দেওয়া নাই, এই জন্য হচ্ছে যে দেখা যাচ্ছে না। এটা প্যাডিং দিলে বা এর মাঝে কন্টেন্ট দিলে দেখা যাবে। রাইট, দেখেন এখানে আমি কিছু দেইনি, দ্যাটস ওয়াই এখানে কিছু দেখাচ্ছে না, ওই যে জাস্ট একটা লাইন দেখা যাচ্ছে। সো আমাকে কি করতে হবে, এখানে কিছু একটা দিতে হবে। আমি যদি কিছু একটা দেই, সাপোজ ট্যাক্স দিলাম, এবার আপডেট করি। এবার যদি আমি এখানে আসি তাহলে আমি যতটুকু ট্যাক্সের জায়গা নিয়েছি ততটুকু দেখতে পারতেছি। কিছু বললে আপনারা আবার বলেন ভাই, রাগ হয় আমাদের সাথে। দেখেন ক্লাসের সময় মিউটও বোঝে না। হ্যাঁ, দেখেন এবার আমি এখানে ট্যাক্স দিলে কি করতে পারতেছি, এখানে দেখতে পারতেছি, রাইট? তো এবার আমি ট্যাক্স রিমুভ করে দেই। সাপোজ এখানে এসে আমি যদি রোল এডিট অপশনে যাই, লেআউটে যদি গিয়ে দেখি এখানে কি বলতেছে, হাইট, মিনিমাম হাইট মানে 400 পিক্সেল একটা হাইট নিয়েছে। আমি যদি আপডেট করি, এবার আমার কন্টেন্ট না থাকলেও আমার দেখাবে। কেন দেখাইলো? বিকজ আমি তো বলে দিছি যে এই রোর হাইট হবে 400 পিক্সেল। সো এখানে কন্টেন্ট থাকলেও সে 700 পিক্সেল দেখাবে, কন্টেন্ট না থাকলেও সে কি করবে, 400 পিক্সেল দেখাবে। আপনি চাইলে রো সেকশনে গিয়ে, এডিট সেকশনে গিয়ে এটা বাড়াতে কমাতে পারবেন। হ্যাঁ, দেখেন এটা বাড়াতে টাড়াতে পারবেন। এবার এখানে কন্টেন্ট দিলে সেখানে কন্টেন্টগুলো মিডল হবে কিনা, কলাম পজিশন কি হবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট কি হবে, এগুলো আপনি দিতে পারবেন। এগুলো নিজেরা একটু দেখবেন, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার কথা হচ্ছে, আমি যদি এখানে গিয়ে মিনিমাম হুটের জায়গায় ফিট টু স্ক্রিন দেই তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখেন। আমরা হেডার ফুটার ইউজ করছি, দ্যাটস ওয়াই আমরা একটা জিনিস বুঝতে পারতেছি না। আমি যদি একদম ফিট টু স্ক্রিন করি, দেখেন আমার কি হচ্ছে, আমি এখন কিন্তু ফিট টু স্ক্রিনে আছি। এইখান থেকে যতটুকু জায়গা এটুকু আমরা হেডারের, নিচে যেটুকু জায়গা রয়ে গেছে সেটুকু হেডারের। আমরা যদি হেডারটা অফ করে দেই তাহলে কিন্তু আমরা ফিট টু স্ক্রিন বলতে কি বোঝায় আমরা দেখতে পারবো। দেখেন আমি এলিমেন্টর ক্যানভাস নিচ্ছি, নিয়ে আপডেট করছি। আগের বার আমি স্ক্রল করতে পারতাম, এবার কি স্ক্রল করতে পারবো? দেখেন আগের বার এই বারটা আসছে, রাইট? দেখেন এবার আমি যদি এইখানে আসি, আগের বার এই বারটা অনেকটা আসছে, এখন এইবারের জন্য হেড এই হচ্ছে, হ্যাঁ, এইটুকু জায়গা। দেখেন এই যে এত পিক্সেল জায়গা যে কালো বারটা, এটা যদি না থাকতো তাহলে আমি এই বার এইটাই পেতাম না। এই যে আপনি দেখতেছেন এই বারটাই আমি পেতাম না। ফিট টু স্ক্রিন মানে আমরা যত কামিং সুন পেজ দেখি তার
সেখানে কিন্তু কি করতে পারি না, আমরা স্ক্রল করতে পারি না, পুরো ডিসপ্লেটা দিয়ে গেলেই একটু এইটুকুই ওয়েবসাইট, কামিং সুন পেজ এইটুকুই ওয়েবসাইট, এখানে থাকবে ইমেল সাবস্ক্রিপশন ইত্যাদি ইত্যাদি। আমি যদি একটা পেজ দেখাই, একটু আগে আমি কাজটা নিয়েছি ক্লায়েন্টের কাছ থেকে, আমি যদি দেখাই এখানে স্ক্রলিং হয়, ওকে এখানে দেখা যায় স্ক্রলিং হয়, আচ্ছা যাই হোক, ল্যান্ডিং কামিং সুন পেজ হচ্ছে এটুকু একটু পেজ থাকবে যেখানে কামিং সুন কথাটা লেখা থাকবে এবং একটা ইমেল সাবস্ক্রিপশন থাকবে। কামিং সুনের কিন্তু প্রচুর ডিমান্ড ফাইবারে। আমি যদি একটু ফাইবারটা ঘুরে আসি তাহলে আপনাদের ভালো লাগবে, বিকজ টাকাটা সবারই ভালো লাগে, রাইট? ভাই আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। কামিং সুন পেজ কি এলিমেন্টর দিয়ে বানানো যায় নাকি এটার জন্য আলাদা প্লাগইন ইউজ কোনো করতে কিছু হয়? দিয়ে বানাইতে পারবেন, যে কোনো পেজ বিল্ডার দিয়ে আচ্ছা বানাতে পারবেন। আচ্ছা, কামিং সুন বলতে ভাই আমি যেটা বুঝি যে কামিং সুন পেজ বলতে আমি যেটা বুঝি যে একটা পেজে কামিং সুন লেখা থাকবে, বাট ওইটার কিন্তু কাজ চলতে থাকবে, অর্গানাইজেশন কিন্তু তাদের ওয়েবসাইটের বলি, কাজটা বানানো চালাতে থাকবে। হ্যাঁ তো বলি, এলিমেন্টর দিয়ে কিভাবে সম্ভব যে আমরা শো করবো যে কামিং সুন বাট আলাদাভাবে কাজ চলতে থাকবে? ওকে দেখেন, সুন্দর কোয়েশ্চেন। তার আগে দেখেন কামিং সুন পেজ ডিজাইন করতেছে $10 $15। আমি তার আগে ওয়ার্ডপ্রেসটা জুড়ে দিই, ওয়ার্ডপ্রেস কামিং সুন, দেখেন আই উইল বিল্ড কামিং সুন আন্ডার কনস্ট্রাকশন পেজ, নিশ্চয়ই এটার ভিতরে ওয়ার্ডপ্রেস আছে, ইত্যাদি ইত্যাদি। সো প্রচুর ডিমান্ড, $10 $20, খুবই ইজি জিনিস, হ্যাঁ একদম ইজি। আমি যদি ওনার কথা মতো মানি যে কামিং সুন কিভাবে ডিজাইন করা যায়, আসলে আমি এখানে 3টা রো বানালাম, দেখেন 3টা কলাম বানালাম, উপরে আমি লিখলাম কামিং সুন, আমি স্টাইল করলাম না, হ্যাঁ জাস্ট মিডিলে নিলাম। তার আগে উপরে আমরা একটা লোগো দিতে পারি আমাদের, জানি না আমাদের লোগো এখানে আছে কিনা, আচ্ছা আমি আমাজনের লোগোটাই বসালাম কামিং সুন। এবার নিচে আমরা একটা সাবস্ক্রিপশনের জন্য ফর্ম রাখতে পারি, যেটা সবাই রাখে, আচ্ছা ওটা প্রিমিয়াম লাগবে, হ্যাঁ আমরা পরে দেখাচ্ছি। দেখেন কল্পনা করে নেন এখানে একটা ফর্ম আছে, ঠিক আছে, এটা কামিং সুন পেজ হয় নাই, যিনি আছেন, এটা কামিং সুন পেজ তো হয়েছে, রাইট? কামিং সুন পেজ তো এরকমই হয়। আমরা যদি একটা লাইভ দেখাতে যাই, জি ভাইয়া, হ্যাঁ এখানে এরকমই। এরকম যদি দেই, দেখেন এটা কিন্তু কামিং সুন পেজ, কিন্তু ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রচুর পেজ করা আছে এবং কমপ্লিট ওয়েবসাইট, কিন্তু ওরা এখনো পাবলিক করতেছে না বিকজ রেজিস্ট্রেশন ফর্মটা এখনো হয়নি, যেটা আমি করছি। সো দেখেন এখানে দেখাচ্ছি বোধহয় আমার এটা আসছে, আমি অন্য একটা ব্রাউজারে দেখাতে হবে, বিকজ আমি ওই ব্রাউজারে অলরেডি অ্যাডমিন হিসেবে লগ ইন করা, দ্যাটস ওয়াই আমি এটা দেখবো না, কিন্তু পুরো পৃথিবীর মানুষ এটা দেখবে। দেখেন এই পেজটা দেখেন, আমি কিন্তু সেম ইউআরএল, হ্যাঁ এটা হচ্ছে কামিং সুন, কি বলতেছে ডেইলি রিয়েল ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি লিখে কি বলতেছে, এত অ্যাভেলেবল জব সাবস্ক্রাইব সাবমিট, এটাও হচ্ছে কামিং সুন পেজ। ওর পেজে কিন্তু কাজ চলতেছে, বাট এখানে এর বাইরে কিন্তু আমরা আর কিছুই দেখতে পারবো না। যখনই ওর এই পেজটা, ওর ওয়েবসাইটটা পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে, তখন সে এই পেজটা রিমুভ করে দিবে এবং অন্য পেজ দিয়ে দিবে। আমরা সাপোজ যদি ধরে নিই, এগেইন সাপোজ আমরা সেম কাজটাই করতে যাচ্ছি, এলিমেন্টর দেখেন এক মিনিট, কি ঝামেলা পাকালাম, রেকর্ড কি চলে গেছে, এক মিনিট। দেখেন আমরা কি করতেছি, আমরা এখানে একটা কামিং সুন মনে করুন এটাই ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমরা আমাদের এখানে কি ছিল দেখেন, আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে এখানে মেনু ছিল, এটা ছিল সেটা ছিল, বাট আমরা ভিতরে কাজ করতেছি, আমরা চাচ্ছি আমাদের পেজেও এই কামিং সুন পেজটা অ্যাড করে রাখতে, যেন অন্য কেউ কিছু না দেখতে পারে, জাস্ট আপাতত এটা দেখবে, এবং আমরা সাইট যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন আমরা পাবলিশ করে দেব। সো আমি যদি এখন, আমি কোন পেজটা ডিজাইন করেছি বলেন, আমি কিন্তু এই হোম পেজটা ডিজাইন করেছি, রাইট? এটা জি ভাইয়া, দেখেন, এটা সাপোজ আমরা কল্পনা করি আমাদের কামিং সুন পেজ হচ্ছে এটা। এবার যদি আমি এটা সেটিং এ গিয়ে রিডিং এ যাই, গিয়ে আমি যদি এটা হোম পেজ সিলেক্ট করে দিই, এটা অলরেডি হোম পেজ, এটা হচ্ছে এই পেজ, সিলেক্ট করে দিলাম, সেভ করে দিলাম। এবার যদি আমি আমার সাইটটা ভিজিট করি, তাহলে আমি আর হেডার ফুটার কিচ্ছু দেখতে পারবো না, জাস্ট কামিং সুন পেজটাই দেখতে পারতেছি, রাইট? এবার কি আমার পক্ষে কোনো মতে সম্ভব আমার ওয়েবসাইটের ইনফরমেশন জানা কেউর? না ভাইয়া। হুম আচ্ছা তাহলে এইভাবে এটাই শুনতাম না।
তো আপনি কি এখন পেজ ডিজাইন করতে পারবেন না? ব্যাকএন্ডে এসে মেনু ডিজাইন করতে পারবেন না? আপনি চাইলে সবই পারবেন, রাইট? আমরা কিন্তু জি ভাই, যদি পারবেন। অন্য পেজে যাই তাহলে কিন্তু আমরা সেম জিনিস দেখতে পারতেছি। আমি যদি হোম পেজে যাই, এই হোম পেজে যাই, তাহলে কিন্তু আমি সেম জিনিসটা দেখতে পারতেছি আমার ওয়েবসাইট, রাইট? জি ভাই। বাট আমি কিন্তু এখানে সবকিছু ডিজাইন করতে পারবো, কিন্তু যারা ভিজিট করবে তারা তো আর এই ইউআরএলটা জানে না, জানে? না। ও তো জাস্ট জানে এইটুকু। আবার এইখানে আইসা সে তো আর কিচ্ছু খুঁজে পাবে না, না পাবে আমার হেডার, না পাবে ফুটার, জাস্ট এটুকু পাবে যে কামিং সুন, আমরা খুব তাড়াতাড়ি আসতেছি, রাইট? বুঝতেছি। সো প্রচুর কাজ আছে ওই কামিং সুন পেজের এই কয়েকটা জিনিসই হয়। আমরা যদি গুগলে একটু দেখি কামিং সুন পেজ, আমি যদি এখানে যাই ইমেজে, দেখেন কামিং সুন পেজ বলতে এগুলাই হয়। কামিং সুন কিছু একটা ওদের লোগো থাকে, ওদের একটা ট্যাগলাইন থাকে, সাবস্ক্রিপশন ফর্ম থাকে, কিছু সোশ্যাল মিডিয়া থাকে, সর্বোচ্চ এগুলোই, এর বাইরে কিচ্ছু না। এগুলার বাইরে আপনি কামিং সুন পেজে কিচ্ছু দিবেন না। আর এই কামিং সুন যে পেজটা, সেখানে স্ক্রল করা যাবে না, মানে এটা হয় ফিট টু স্ক্রিন, মানে স্ক্রল করার কিছু থাকবে না। আমি যদি এখান থেকে লগ আউট করি, দেখেন আমি যদি হোম পেজে গিয়ে আমার রোলগুলো, আমার ইউজারটা দেখি যে আমার আসলে ইউজারটা কি দিয়েছিলাম, অ্যাডমিনটা, সেক্ষেত্রে আমি লগ আউট করতেই পারি। এখানে দেখেন আমি এখানে লগ আউট করি, লগ আউট করার পর আমি আবার আমার হোম পেজে যাই। দেখেন এখন কি আমি স্ক্রল করতে পারবো? দেখেন এদিক দিয়ে বারটা কি আসছে? এদিকে কিন্তু কিছু আসে নাই, তার মানে আমি চাইলেও নিচে যেতে পারবো না, বিকজ আমি যে সেকশনটা নিছি আমার ওয়েবসাইটটাই ফিট টু স্ক্রিন। তার মানে কি, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ওয়েবসাইটের লেন্থ। তার মানে আমার স্ক্রল করার নিচে যেহেতু কিছু নাই, সেক্ষেত্রে আমি স্ক্রল করব কেন? আর স্ক্রল করা করা হবেই কেন বলেন? বুঝতে পারছি। আবার এখানে স্ক্রল করতে পারি কেন? বিকজ এই যে এই যে যে বারটা দেখতেছেন, এই যে কত পিক্সেল, এখানে 10 পিক্সেল, হ্যাঁ? এই যে 10 পিক্সেল জায়গাটা, 10 পিক্সেল নাকি 32 পিক্সেল, 32 পিক্সেল, হ্যাঁ? এই যে 30 পিক্সেল জায়গাটা, আমি এই জায়গাটায় এখানে স্ক্রল করতে পারতেছি। এই যে দেখেন এই জায়গাটায় আমি স্ক্রল করতে পারতেছি। কিন্তু যখনই আমি এই বারটার বাইরে চলে যাচ্ছি, মানে এই বারটা আমার নাই, আমি লগ আউট করে ফেলেছি, তখন কি হচ্ছে? তখন দেখেন, তখন আমার এই বারটা চলে গেছে। তার মানে কি, আমার ফিট টু স্ক্রিন হচ্ছে এইখান থেকে একদম পুরো আমার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট, রাইট? বুঝতে পারছি কিনা বলেন, ফিট টু স্ক্রিন কি আর জি মিনিমাম ভাইয়া, হাইট কি? বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে তো পারছি। যখনই আপনি পেজ বানাবেন, কামিং সুন বানাবেন, আপনাকে মাস্ট বি কি নিতে হবে? ফিট টু স্ক্রিন। হ্যাঁ, আমি যদি এখন এখানে রিফ্রেশ দিই, দেখবেন লগ আউট দেখাবে কেন? দেখেন লগ আউট হয়ে গেছে, রাইট? এবার আমার যদি এখানে যাই, দেখেন লগ ইন চাচ্ছে, আদারওয়াইজ আমি এখানে কাজ করতে পারবো না। সো অ্যাডমিন, হ্যাঁ, অ্যাডমিনে চলে আসলাম। এইবার কিন্তু আমি এখানে রিফ্রেশ দিলে এগেন এই বারটা চলে আসবে, এবং এগেন আমি এখানে স্ক্রল করতে পারবো। দেখেন এই বারটা চলে আসছে, হ্যাঁ? তো রিফ্রেশ দিতে হবে। আমাদের কামিং সুন পেজ ডান, আমরা ধরে নিচ্ছি কামিং সুন পেজ ডান। এবার এইখানে যদি আমি কিছু একটা দেই, সাপোজ মনে করেন এটারই একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যেটা হচ্ছে রেড, আর এটার প্যাডিং দেই 10 পিক্সেল, 10 পিক্সেল প্যাডিং দিলাম কিন্তু, হ্যাঁ? এবার যদি আমি এটা ভিজিট করি, এবার আমি এই 10 পিক্সেলের এটা দেখতে পারতেছি। এবার যদি আমি লগ আউট করে দিই, এবার আমি নিচে স্ক্রল করতে পারবো কত পিক্সেল? 10 পিক্সেল। এবার কিন্তু আমার সাইড দিয়ে স্ক্রলটা আসবে। দেখেন এই যে স্ক্রলটা আসছে, এটা কিসের জন্য আসছে? ওই নিচে 10 পিক্সেলের জন্য আসছে। বাট আমার ফিট টু স্ক্রিন কতটুকু? আমার ডিসপ্লে যতটুকু শো করে সেটাই ফিট টু স্ক্রিন। এবার আপনি সেটা যদি 52 ইঞ্চি টিভিতেও দেখেন, তাহলেও যদি আপনি এখানে ফিট টু স্ক্রিন করে দেন, তাহলে সেটা 52 ইঞ্চির জন্য ফিট টু স্ক্রিন হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে পারছি। জি ভাইয়া। খুব ইজি জিনিস, হ্যাঁ? আমি এইগুলা একটু ক্লিয়ার হওয়া দরকার, পরবর্তীতে যেন প্রবলেম না হয়। দেখেন আমি কামিং সুন পেজ ডিজাইন করে দিয়েছি। এবার আমি এইখানে যদি দুইটা সেকশন নেই, এইখানে রাখলাম ইমেজ,
এখানে রাখি ট্যাক্স এডিটর, এগুলাই থাক, ট্যাক্স রাখলাম, এটা ডুপ্লিকেট করে দিলাম, এটা এই দিক দিয়ে নিয়ে আসলাম। বলেন তো এটাকে কি বলে, এটাকে কি বলে কেউ একজন বলেন। কোনটাকে ভাইয়া? এই পুরো পেজটা আমরা যে বানালাম সেটাকে আসলে কি বলা হয় ওয়েবের ভাষায়? ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ। বাই লেআউট। লেআউট না, ল্যান্ডিং পেজ। লেআউট তো ল্যান্ডিং আপনার পেজ। স্টাইল, এটা বিভিন্ন ভাবে করবে। লেআউট জিনিসটা হচ্ছে এটার আকার ইঙ্গিত কি করবেন, এটা একটা লেআউট। এই যে এভাবে নিলাম, এভাবে নিলাম, এটা একটা লেআউট। এবার ল্যান্ডিং পেজ, ঠিক আছে, বলেন তো এটা কয় সেকশনের ল্যান্ডিং পেজ? এটা 3 সেকশনের ল্যান্ডিং পেজ। 2 সেকশন। এখানেই তো 2 সেকশন, একটা দুইটা, আর এটা একটা, তিনটা। 3 সেকশন। এবার এখানে যদি আমরা কোনো একটা গিগ ওপেন করি, $20-এরটা ওপেন করি, রাফি খান, মেবি বাংলাদেশের, যদি কই বাংলাদেশ না, অল্প বয়স তো দেখা যায়। এখানে দেখেন আই উইল বিল্ড এ সিম্পল ল্যান্ডিং পেজ বেসড অন ইউর কন্টেন্ট, অপটিন ফ্রম থাকবে, রেসপন্সিভ ডিজাইন আছে, ও কিছু উল্লেখ করেনি, সেকশনের কথাও বলেনি, নিচে মেবি বলেছে কোন একটা জায়গায়, হ্যাঁ এখানে দেখেন রিভিশন। ভাইয়া এই যে ল্যান্ডিং পেজের যে দুইটা ইয়ে থাকে না, অপটিন ফর্ম এবং অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন, এই দুইটা কি? অপটিন ফর্ম হচ্ছে আমরা যদি গুগলে যাই, এই ফর্মটাতে যদি কেউ ইমেল দেয় তাহলে ইমেলটা কই যায়? ইমেলে ক্লায়েন্টের, হয়তো মেইল চিম্পে, যদি মেইল চিম্পে এই তো বুঝে গেছেন, যখনই এখান থেকে ইমেল মেল চিম্পে যাবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে অ্যাড হবে তখন সেটা অপটিন, বুঝছেন? আর অটো রেসপন্ডারটা? অটো রেসপন্ডার হচ্ছে আপনি এখানে মেল পাঠালেন, ওকে, জি, এবার আপনার মেইল কি আসলেই গেছে কিনা বা আপনার ফর্মটা কি সাবমিট হয়েছে কিনা, সাথে সাথে আপনাকে একটা ইমেল করে জানাবে যে আপনার ফর্মটা সাবমিট হয়েছে এবং এটা 100% কমপ্লিট। এখন ব্যাপারটা হচ্ছে এটা তো ক্লায়েন্ট আপনাকে সাথে সাথে রিপ্লাই দিবে না, এটা মেল চিম্পে বা এই ইমেল ফর্মের মধ্যে সেটিংটা সেট করে দিবে যে যখনই কেউ এখানে ইমেল লিখে সাবস্ক্রাইব করবে সাথে সাথেই একজন ওনারের কাছে যাবে একটা মেল, এবং এই ইমেলটা গিয়ে মেল চিম্পে যোগ হবে এবং আপনাকে একটা কনফার্মেশন ইমেল দিবে যে আমরা আপনার ফর্মটা পাইছি, আপনার এই ইনফরমেশন গুলো পাইছি, থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইবিং, এরকম কোন একটা কিছু মেসেজ দেবে, ওটাকে বলা হয় অটো রেসপন্ডার। বুঝতে পারছেন? ঠিক আছে, নেক্সট বুঝতে পারছি। দেখাবো, সমস্যা নেই। দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ওকে। আমি যদি এবার এইটাকে এরকম ফুল উইথ করে উপরে হেডার ফুটার রাখি তাহলে এটা কি হচ্ছে বলেন? এখন এটা কি, এতক্ষণ ফার্স্টে ছিল কামিং সুন, তারপরে ল্যান্ডিং পেজ, এখন কি হয়েছে? এখন একটা ওয়েবসাইটের হোম পেজ হয়ে গেছে। এখন হোম পেজ হয়ে গেছে এবং এটা কমপ্লিট একটা ওয়েবসাইট। এখন সেটা আর ল্যান্ডিং পেজ অবস্থায় নাই, কারণ এখানে মেনু আছে, আমি ক্লিক করলেই আরে বলতাম তো এখন কিন্তু এটা কি নাই বলেন? এটা কিন্তু এখন আমরা যখন কামিংস এটুকু ছিলাম তখন কামিংস পেজ ছিল, যখন আমরা এটুকুতে গেলাম তখন ল্যান্ডিং পেজ হয়েছে, এবার যখন হেডার ফুটার অ্যাড করে ফেলছি, মেনু অ্যাড আছে, তখন এটা ফুল ওয়েবসাইট, রাইট? এবং এই পেজটা হচ্ছে হোম পেজ। বুঝতে পারছি? জি, এটা হোম পেজ না হয়ে তো অ্যাবাউট আস পেজও হতে পারত। এটা হোম পেজ কেন বলছি? বিকজ আমরা এই সেটিং এ গিয়ে আমরা বলে দিছি যে হোম পেজ হচ্ছে আমাদের এই পেজটা, দ্যাটস ওয়াই এটা হোম পেজ। বুঝতে পারছি? জি। খুব ইজি জিনিস, ইজি করে দেখাচ্ছি, বাট আপনাকে ইজি করে বলতেছি মিউট করেন, আপনারা মিউটই শিখাইতে পারলাম না, ব্যর্থ। আসসালামু আলাইকুম, দুঃখিত দেরি করে জয়েন। বাট দেরি করে ব্যাপার না, পরে বুঝতে, আপনি তো বলছিলেন আগে। আচ্ছা দেখেন ভাইয়া একটুখানি আপনার কথার মাঝখানে থামাবো আপনাদের। জি বলেন। একটা রিকোয়েস্ট করি সবাইকে একটু, ওকে রবিন ভাই আপনি ক্লাস স্টার্ট করেন। দেখেন এগুলা স্টাইল করে দেখানো দরকার আছে, কেউ একজনও যদি বলেন হ্যাঁ দরকার আছে তাহলে আমি সেটা করে দেখাবো, আর যদি না বলেন তাহলে আমি এটা স্কিপ করে যাব। ভাই একটু যে কোনো একটা দেখাই দেন, আগের ক্লাস মিস করছেন সম্ভবত। জি ভাই আমি তো সেটা বলে মাফ করেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যদি ওখানে থাকে তাহলে কোনো সমস্যা নেই আমার। না না, যে ক্লাস করছে তা, এই জন্যই বলি ক্লাস না করলে তো আপনার কোশ্চেন থাকবে। আগের ক্লাসে আমি বুঝেছি না যে প্রত্যেক সেকশন কি সিস্টেম।
এগার আগে ক্লাস করছেন বাট তার বুঝতে প্রবলেম হচ্ছে, বুঝেন নাই, এমন একজন থাকলে বলেন যে ভাই হ্যাঁ একটু দেখান, তখন আমি একটু না, আধা ঘন্টা 1 ঘন্টা দেখাবো। তার মানে আমি ধরে নিচ্ছি আগের ক্লাসে সবকিছু শিখে গেছেন, আপনি জানেন, রাইট? লিড করবেন না, আনসার দিতে লিড করবেন না, কেউ একজন বলবেন হ্যাঁ জানি। জি জি ভাইয়া। ভাই জানি, না জানলে তো আর অ্যাসাইনমেন্ট করতে পারতাম না। অ্যাসাইনমেন্ট করতেন না, এটা তো বড় কথা। সো দেখেন আমি এইটুকু করে ফেলছি, মনে করেন ডান। এবার একটা ওয়েবসাইটে যে এটুকুই থাকবে তার কোনো কথা আছে, নিশ্চয়তা আছে যে শুধু এরকম থাকবে, না। শুধু এরকম থাকবে? এর বাইরে আর অনেক কিছু থাকতে পারে না? জি ভাই। এরকম আমরা যদি এখানে আসি, দেখেন আমি চাচ্ছি এখানে আমরা যে পোস্টগুলো করব, আমাদের এইখানে পোস্ট, এই পোস্টগুলো আমি চাই আমার হোম পেজে শো করতে। এই পোস্টগুলো কই শো করে? ব্লগ পেজে, রাইট? আমরা প্রথম ক্লাসে জি দেখেছি। ভাই। এখন আমি চাই এই পোস্টের এখান থেকে কিছু পোস্ট আমি হোম পেজে দেখাতে, সেক্ষেত্রে আমি কি করব? আমাকে এইখানে একটা উইজেট দিচ্ছে পোস্ট, কিন্তু দেখেন আমি যখনই এখানে এটা নিলাম, এবার বলেন যে ভাই ফ্রিতে করতে পারছি, এবার প্রিমিয়ামে আসেন। দেখেন আমি যখনই এই পোস্টটা টান দিতে যাচ্ছি তখনই কি বলতেছে? পোস্ট উইজেট প্রো। তার মানে আমি যদি এই পোস্ট উইজেটটা ইউজ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রো প্লাগইনটা কিনতে হবে, লাগবেই। এবার কিনবেন না বানাবেন সেটা আপনার ইচ্ছা। এবার আমি এটা করতে পারি না। এবার আমি কোনো মতে এলিমেন্টরে আর এখানে কি করতে পারি না? ব্লক শো করাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমি এইটা জিনিসটা ইউজ করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি এলিমেন্টরে পারতেছি না, রাইট? হয়তো অন্য সিস্টেম আছে, বাট হ্যাঁ ঠিক আছে, আমি অন্য সিস্টেমে ব্লক পোস্টটা নিয়ে নিলাম এখানে। এবার ক্লায়েন্ট বলতেছে আমার এখানে কন্টাক্ট ফর্ম লাগবে, আপনি এখানে কন্টাক্ট ফর্ম ড্রাগ করলে একই জিনিস, তখন আপনি সেটার অন্য একটা প্লাগইন দিয়ে করতে পারবেন, যে কোনো ফর্ম শর্টকাট ইউজ করতে পারবেন। ওকে ঠিক আছে, এটাও করলেন। গ্যালারি, ওকে ঠিক আছে, গ্যালারি এখানে নিতে পারতেছি না, আলাদা একটা প্লাগইন আছে সেটা ইউজ করে গ্যালারি ক্রিয়েট করতে পারবো, শর্টকাট ক্রিয়েট করে, এটাও পারলেন। লগইন, ওকে ঠিক আছে, লগইনের জন্য ফর্ম, ওকে ঠিক আছে। স্লাইডার, স্লাইডারের জন্য এখান থেকে নিতে পারতেছি না, আমাকে এক্সট্রা প্লাগইন ইউজ করতে হবে। এইভাবে যদি আমি চিন্তা করি তাহলে এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27টা। প্রত্যেকটা কাজে আপনি আলাদা আলাদাভাবে করতে পারবেন, কিন্তু আপনাকে প্লাগইন ইনস্টল দিতে হবে কয়টা? 2টা। আলাদা আলাদা করার কথা বলছি। তখন আমাকে 27টা প্লাগইন 27টা plugin। ও আচ্ছা, আলাদা প্লাগইন আলাদা। অ্যাপ্লাই করতে হবে, রাইট? 20টা প্লাগইন যদি একটা ওয়েবসাইটে শুধু ডিজাইন করতে আপনি ইউজ করেন, সেক্ষেত্রে ওয়েবসাইটটা কতটুকু ভারী হবে আপনি নিজেও জানবেন না, মানে লোডিং তো লোডিংই হবে। সো এখন এলিমেন্টর এই সুবিধা দিচ্ছে, আমার প্রো ইউজ করো, সবকিছু তুমি একসাথে পেয়ে যাবে। এবার ক্লায়েন্টকে আপনি বলতে পারবেন না তুমি পোস্টের জন্য প্লাগইন কিনো, গ্যালারির জন্য প্লাগইন কিনো, পোর্টফোলিওর জন্য প্লাগইন কিনো, ফর্মের জন্য প্লাগইন কিনো। এত প্লাগইন কিনলে তো কয়েক কোটি টাকার মধ্যে গিয়ে পড়বে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো দ্যাটস ওয়াই এলিমেন্টর আমাকে এটুকু দেখায় খুব সুন্দর একটা ইমপ্রেশন দিল, হ্যাঁ ঠিক আছে নাও, ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। আর যখনই আপনি অ্যাডভান্সে যাচ্ছেন তখন বলছে এবার আমারটা কিনো। বুঝতে পারছেন? এবার তারটা কিনতে হবে আমাদের। সো দেখেন এবার আমরা তারটা কিনতে গেলে যদি আমরা এলিমেন্টরে যাই, দেখি এলিমেন্টরের কত প্রাইস। এলিমেন্টরে যাই, দেখতেছি এলিমেন্টর কি দেখতেছি? জি ভাই। জি হ্যাঁ ভাই। দেখা যাচ্ছে। দেখা যাবে না, বুঝতে পারতেছিলাম তখন। দেখেন এখন দেখা যায় এলিমেন্টরের 3টা প্রাইসিং টেবিল। কি বলতেছে? একটা ওয়েবসাইটের জন্য $49, 3টা ওয়েবসাইটের জন্য 99 এবং 1000 ওয়েবসাইটের জন্য $199। এবার আপনার ক্লায়েন্ট যদি অতি বড় লোক থাকে সেক্ষেত্রে আপনি তাকে এটা কিনে দিতে পারবেন, সাজেস্ট করবেন এটা কিনে নিয়ে আসো, বা ও কিনে আপনার কাছে নিয়ে আসবে। এমনও ক্লায়েন্ট আছে $10 দিয়ে ল্যান্ডিং পেজ বানাতে আসছে, সে কি $49 দিয়ে প্লাগইন কিনবে? না। এখন একটা এটা হচ্ছে আমরা আগে যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগইন, তারপর যেটা গেলাম সেটা প্রিমিয়াম, যেটা আমরা এইখান থেকে কিনতে হবে। এবার আরেকটা প্লাগইনের নাম আছে, সেটা ওকে বলা হয় নাল প্লাগইন। ওকে, আমি ডিসপ্লে অফ করছি। নাল প্লাগইন কি? নাল প্লাগইন হচ্ছে আমি প্রিমিয়াম প্লাগইনটা কিনলাম, প্লাগইনে কোনো একটা জায়গায় কোড করা আছে যে যতক্ষণ না পর্যন্ত আমার এই যে একটা সিক্রেট কি,
এটা অ্যাপ্রুভাল না হবে ততক্ষণ পর্যন্ত এই প্লাগইনটা অ্যাক্টিভ হবে না। ওকে, এবার ডেভেলপাররা কি করে, এই প্লাগইনটা কেনার পর ওই যে কোড টুকু যেটুকু আছে এইটুকু ফেলে দেয়। তার মানে কি, যখনই আপনি কন্ডিশন দিলেন যে তুমি কাজ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এখানে কিটা বসে, কোনো একটা হিজিবিজি একটা লিখা কোড, যে এটা না বসলে তুমি কাজ করতে পারবে না। এবার আপনি এই কন্ডিশনটাই রিমুভ করে দিলেন, তখন তার মানে কি প্লাগইন তখন কাজ করতে বাধ্য, বিকজ ওর এখানে কোনো কন্ডিশন নাই। এবার আপনি যে সবকিছুই ইউজ করতে পারবেন, তার প্রিমিয়াম সবকিছুই আপনি ফিচারগুলো পাবেন, কিন্তু আপনি এই প্লাগইনটা আপডেট করতে পারবেন না। প্রতি বছরেই এলিমেন্টর যেরকম আপডেট নিয়ে আসে, আপনি ওই আপডেট যদি কোনো ফিচার অ্যাড করে সেটা আপনি পাবেন না। বাট স্টিল এখন যে ভার্সনে আছে, আপনি সেই ভার্সনের নাল প্লাগইনটা যদি নেন তাহলে একজন প্রিমিয়াম কিনে যে ফিচারগুলো পাবে আপনিও সেম ফিচারগুলাই পাবেন। এবার সেটা আপনি সারা জীবন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বুঝতে পারছি? জি ভাইয়া। এবার আমি কি করব, আমি ওই নাল প্লাগইনটা ইউজ করব, কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমি কি করতে পারি না, $50 দিয়ে এটা কিনতে পারি না। সো আমার কাছে নাল আছে, আমি নালটা ইউজ করব। তার আগে বলি, যখনই মানুষ নাল করে তখন দুইটা অপশন দেখেন, এখন তো ফ্রি, ওকে, এটা ফ্রি, এটার ভার্সন, আর আমি যেটা কিনে নাল করছি, মনে করেন আমি 1 বছর আগে কিনছি তারপর নাল করছি, 1 বছরের ভিতর তো আপডেট করছি এলিমেন্টর, রাইট? এবার আপনি এখানে যদি ফ্রিটা ইনস্টল করেন, এবার আবার প্রতি গিয়ে যদি আমারটা ইনস্টল করেন, তাহলে ভার্সনের এদিক সেদিক হয়ে গেল, তখন কাজ করবে না, বার্গেনিং করবে। সেক্ষেত্রে আমার কাজ হচ্ছে আমি এটা ডিলিট করে দেব, আমার এই উইজেটগুলো ইউজ করতে হবে, রাইট? আমি চাচ্ছি আমি এই উইজেটগুলো ইউজ করব নাল প্লাগইন ইনস্টল করে। দ্যাটস ওয়াই আমাকে এখন ফ্রিটাই রিমুভ করে দিতে হবে, রিমুভ করে দেন এগেইন আমাকে দুইটা আপলোড করতে হবে। ওই যে আমি যে দুইটা নাল করেছি ফ্রি এবং পেইড, ওই দুইটা আমরা ইউজ করব। তার আগে বলে নেই, কোনো একটা সময় আপনার কোনো একটা প্লাগইন ডিলিট করতে হচ্ছে। সাপোজ আমি এখন এলিমেন্টর যদি ডিলিট করে দিই, ডিলিট, প্রথম ডিঅ্যাক্টিভ করতে হয় তারপর ডিলিট করতে হয়। সাপোজ আমি এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ এটা ডিলিট করে দিয়েছি, দেখেন ডিঅ্যাক্টিভ করেছি। এখন কিন্তু আমার এই ফ্রন্টের স্টাইল কি এটা থাকবে? এখন এই স্টাইলটা কি থাকবে? না ভাইয়া। এই স্টাইলটাই ভেঙে যাবে, বিকজ আমি তো প্লাগইনটাই রিমুভ করে দিছি। দেখেন স্টাইলটাই কি হলো, নষ্ট হয়ে গেল। এবার আমি এই প্লাগইনটা ডিলিট করে দিলাম, ডিলিট, একই অবস্থা থাকবে। দেখেন একই অবস্থায় আছে। এবার বাকি কিছু কিন্তু নষ্ট হয় নাই। আমার কি নষ্ট হয়েছে? শুধু এলিমেন্টর দিয়ে যেটুকু ডিজাইন করছি সেটুকু নষ্ট হয়েছে, বাট হেডার ফোডার সবকিছু ঠিক আছে। এবার আমি ওই প্লাগইনটা ইনস্টল করব, নাল প্লাগইন, অ্যাড নিউ, জানি না কোন জায়গায় রাখছি প্লাগইন, এটা লোডিং হয়। আপলোড, চুজ ফাইল, যেহেতু আমার যদি ফ্রি প্লাগইন হতো আমি এখান থেকেই সার্চ দিয়ে নিয়ে নিতাম, যেহেতু আমি প্লাগইন কিনেছি বা নাল ইউজ করেছি, দ্যাটস আমাকে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল এলিমেন্টর প্রো, এটা এই ফাইলটা আমি আপনাকে দেব। ওকে, আপনি ফার্স্টে এটাকে এক্সট্রাক্ট করবেন ইউটিউব থেকে নামে। এক্সট্রাক্ট করার পর দুইটা ফাইল পাচ্ছেন। প্রথমে ইনস্টল করবেন এলিমেন্টর প্রো, ইনস্টল, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি অ্যাক্টিভ করে দেন। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমি যদি অ্যাগেন এটা রিফ্রেশ দেই তাহলে স্টাইলটা চলে আসবে। অ্যাক্টিভ করেছি এলিমেন্টর, ও সরি আমি তো শুধু প্রো দিয়েছি, রাইট? আমি তো এলিমেন্টর দেই নাই। এবার উপরে এসে একটা নোটিশ দিচ্ছে, এলিমেন্টর প্রো ইজ নট ওয়ার্কিং বিকজ ইউ নিড টু ইনস্টল এলিমেন্টর প্লাগইন। তার মানে কি ফ্রি ওই এলিমেন্টর বেসিক যে প্লাগইনটা সেটা ছাড়া এটা কাজ করবে না। এবার আপনি যদি এখানে গিয়ে ইনস্টল করে দেন তাহলে আপনি ধরা খাবেন। ওকে, যখন ক্লায়েন্ট প্রিমিয়াম কিনে দেবে তখন আপনি চাইলে এটা ইনস্টল করেই নিতে পারেন, সমস্যা নাই। তখন ফ্রিটার সাথে ফ্রিটা এটা সমস্যা নাই, যখন যেটা কিনবেন সেটা ভার্সনের সাথে আপডেট হয়ে যায় তখন আপনি ফ্রিটা ইনস্টল করে দিবেন। কিন্তু যখন আপনি আমার নালটা ইউজ করবেন তখন আপনাকে আমার নালের ফ্রিটাই আপলোড করতে হবে। সো অ্যাগেন আমি অ্যাড নিউতে যাচ্ছি, দেন আপলোড,
সোর্স ফাইল এলিমেন্টর ডট জিপ, ওটা আপলোড করে দিচ্ছি। ওকে, দেখেন আমি এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করি। এবার যদি আমি এসে এটা রিফ্রেশ দিই তখন কিন্তু আগের স্টাইল চলে আসবে। সো কোনো সময় কোনো একটা প্লাগইনে যদি আনইনস্টল দেন তার মানে এই না সবকিছু চলে যাচ্ছে, কোনো একটা কারণে আনইনস্টল দিতেই হবে। কোনো একটা সময় দেখবেন এলিমেন্টর কাজ করবে না, ওই প্লাগইনটা কাজ করবে না, এটা করতেছে না ওটা করতেছে না, তখন কি হয় প্লাগইনে যখন কমপ্লিট করে তখন এটা হয়। সো তখন ওই প্লাগইনটা ডিলিট করে দিলেই ঠিক হয়ে যায়। এবার যদি আমি এটা রিফ্রেশ দিই, এবার আমার আগের স্টাইলটা চলে আসার কথা। ওকে, বুঝতে পারছি? জি এবার ভাইয়া। আমি এবার যদি এটা রিফ্রেশ দিয়ে আমি কিন্তু এখন এটা ইউজ করতে পারবো। দেখেন আমি কিন্তু এখন চাচ্ছি এখানে ব্লগ পোস্টটা দেখাতে, ব্লগটা নিয়ে আসতে পারছি এখন, এবং ওই ব্লগটা ডাইনামিক্যালি আমার এখান থেকে আসতেছে, অল পোস্ট থেকে আসতেছে। হ্যাঁ, দেখেন এখানে এই জিনিসটা গেল, আপডেট করি, পেয়ে গেলাম এই ফিচার, চলে আসলো। ঠিক আছে, চলে আসলো। এবার আমি দেখেন প্লাগইনে গিয়ে আমি এলিমেন্টর প্রোটা ডিঅ্যাক্টিভ করি। এবার যদি এসে এখানে রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটা আর থাকছে না। দেখেন ওইটা চলে গেছে কেন? বিকজ ওইটা প্রিমিয়াম ছিল, প্রোটা ছিল। ওকে, সো আই থিঙ্ক প্রো আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। দেখেন এবার আমি এখানে যে কোনো উইজেট ইউজ করতে পারি, পোর্টফোলিও, ফ্রম, সবকিছুই কি করতে পারি আমি ইউজ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? পারি না? জি ভাই, পারা যায়। হ্যাঁ, এখন কিন্তু আমরা এইগুলা ইউজ করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। এবার প্রশ্ন থাকে ভাই এইগুলার বাইরেও তো ওয়েবসাইটে কিছু জিনিস থাকবে, তখন কি করব? সো আমরা পরের সেশনে তখন কি করব সেটা নিয়েও কথা বলবো। আপাতত 3 মিনিট আছে, আমরা স্কিপ করি। হ্যাঁ, এর ভিতরে কারো কোনো কথা থাকলে বলতে পারেন। 3 মিনিট। ভাই একটা কোশ্চেন ছিল।